শেষ অংশের মধ্যে আমরা যেটা পড়বো একটা হলো আহ রণাঙ্গন, যা যা বাকি আছে। আর একটা হলো রণাঙ্গনের পর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মিত্র বাহিনী। আর একটা হলো আহ বিশ্বের ভূমিকা। আর একটা হলো ভেটো। আর একটা আহ খেতাব। আর একটা হলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিষয়ক মন্ত্রণালয়। আর একটা হলো বিদেশিদের ভূমিকা, সরি, খেতাবের মধ্যে ওটা পড়ে যাবে। আর একটা হলো লাস্ট হলো যুদ্ধাপরাধের বিচার, যুদ্ধাপরাধের বিচার, এই কয়েকটা। আর যেটা লাগবে না, মানে যেটা আপনাকে মাইক্রোফোনের সাউন্ড হয় একটা, ঠিক আছে। আর যেটা আপনি বাসায় পড়বেন, বাসায় মুখস্থ করবেন যেটা, বাকিগুলো বাকিগুলো আপনার যা আছে সেগুলো মুখস্থ করতে হবে, বিশেষ করে সাহিত্য, তারপরে বীর শ্রেষ্ঠদের পরিচয়, তারপরে হলো আপনার আহ সাহিত্য বীর শ্রেষ্ঠদের পরিচয়, যেমন চলচ্চিত্র, তারপরে হলো আপনার স্মৃতিসৌধ, এগুলো বাসায় আপনি মুখস্থ করে ফেলবেন। আর হোল মুক্তিযুদ্ধের উপরে, মানে পুরো মুক্তিযুদ্ধ, 1971 সালের ঘটনা, এর উপরে পরীক্ষা নেব। পরীক্ষাটা নেব, নেওয়া উচিত শুক্রবার। শুক্রবার আমাদের নিয়মিত পরীক্ষা হয়, কিন্তু বেসিক তো বাজারে ছাড়বো বৃহস্পতিবার, ওদিন নিয়ে কি কুলাতে পারবেন? পারবেন না, অনেকে হয়তো বা পাবেনও না, অনেকে দূরে, আহ, সেজন্য অনেকে পাবেন না। তো মনে করি যে এটা আমি জানাবো, পরীক্ষা একটা নেব একেবারে ফুল, ফুল মুক্তিযুদ্ধের উপর একবারে 50 নম্বরের বা 30 নম্বরের একটা পরীক্ষা নেব। এখন কি সাউন্ড ঠিক আছে? প্লিজ বলবেন, সাউন্ড কি ঠিক আছে এখন? রেডি? ঠিক আছে কিনা? একটু বলেন সাউন্ড ঠিক আছে কিনা, প্লিজ। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা শব্দ আসতে পারে, একটু জানান। থ্যাংক ইউ। রণাঙ্গন, এই রণাঙ্গনের মধ্যে কয়েকটা বিষয় আছে, আমরা কিন্তু কয়েকটা অংশে বিভক্ত ছিল। রণাঙ্গনের কথা যদি বলি, কয়েকটা অংশে বিভক্ত ছিল। যে একটা ছিল কাঠামো, প্রশাসনিক কাঠামো। এই কাঠামোর মধ্যে ছিল, প্রথমে ছিল সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডার অথবা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এই সর্বাধিনায়ক ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ছিল সর্বাধিনায়ক। বঙ্গবন্ধু ছিল, আর সহ সুপ্রিম কমান্ডার বা সহ সর্বাধিনায়ক তিনি ছিলেন কিন্তু সৈয়দ নজরুল ইসলাম। আর প্রতিরক্ষা মন্ত্রী ছিল কিন্তু, প্রতিরক্ষা মন্ত্রী তিনি ছিলেন কিন্তু প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ। এই তাজউদ্দিন আহমদ তিনি ছিলেন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী। আর মুক্তি বাহিনীর, এই মুক্তি বাহিনীর প্রধান অথবা কমান্ডার তিনি ছিলেন ওসমানী। মুক্তি বাহিনীর কমান্ডার এবং প্রধান সেনাপতি, চিফ অফ কমান্ডার, মানে চিফ অফ কমান্ডার,
মুক্তিবাহিনীর প্রধান এবং কমান্ডার ছিলেন ওসমানী। মুক্তিবাহিনীর উপপ্রধান উপপ্রধান বা উপ কমান্ডার তিনি ছিলেন আব্দুল করিম খন্দকার বা এ কে খন্দকার। ইনি এবার ছিলেন বিমান বাহিনীর প্রধান। আর যদি বলা হতো যে আপনার মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ চিফ অফ স্টাফ ছিল আব্দুর রউফ, কর্নেল আব্দুর রউফ। এখন প্রধান সেনাপতিও যদি বলে, প্রধান সেনাপতি, এই প্রধান সেনাপতি কিন্তু ওসমানী। প্রধান সেনাপতি বললে ওসমানী হবে। ক্লাস 8টাই ছিল না তো, ক্লাস 7টাই ছিল না। আর কালকে তো ভাই এশিয়া কাপ ফাইনাল, আপনি নিজে বুঝেন না। ওই সময় ক্লাস হলে হয়তো অনেকের দেখে বলছে ভাই রুটিন ফলো করে নেই সেই। সব সময় কি পড়াশোনা চলে নাকি? আমারও তো একটু, আপনি না হয় খেলা না দেখলেন, কারণ অনেকেই খেলা দেখবে, আমার তো দেখতে ইচ্ছা করে। আমি রোবট না ভাই, আমার মধ্যে সব আছে, আবেগ আছে, খেলা আছে, পড়াশোনাও আছে। আমি পারবো না ভাই ওরকম করে। আপনারা যদি উড়ে ভাই আমাদের রুটিন, আরে ভাই কালকে ক্লাস হয় না, আমার তো এমনও আছে ক্লাস নাই, তাহলে আজকে দিলে তো সমস্যা নেই, গ্যাপ তো পূরণ হয়ে যাচ্ছে। ক্লাসগুলো নিয়মিত করেন, কখন কি হয় রেগুলার থাকেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, দেখবেন ইনশাল্লাহ জিকে কিচ্ছু লাগবে না, বাসায় পড়তে হবে না, আল্লাহর রহমতে। বাসায় যাই পরে ক্লাস পরীক্ষা দিলে এনাফ। পরীক্ষা দিলে তো আপনি পড়েই দিবেন। মুক্তি বাহিনী আর মুক্তিযোদ্ধা এই দুইজন ভিন্ন জিনিস। মুক্তিবাহিনী হলো যারা বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত ছিল এবং মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং মুক্তিযুদ্ধে অংশ নেয় এরা হলো মুক্তিবাহিনী। একজন সেনাবাহিনীতে চাকরি করেন, তিনি মুক্তিযুদ্ধে অংশ নিলেন, তিনি মুক্তিবাহিনী। আর যদি তারপরে হলো, এ আল্লাহ কি কয়, আমি ক্রিকেট খেলা ভালো লাগে না, খেলা দেখিও না, খেলিও না, খবরও রাখি না, খেলা বুঝিও না। আল্লাহ কি বলে? এত সমস্যা হয়, বিশাল সমস্যা, আসলেই সমস্যা। আমার ভাগ্নে শোনেন, সে করছে কি, এই যে করোনার সময় সে টোটালি একেবারে ডিস্ট্রেসড হয়ে গেছে, একেবারে মানে পরীক্ষা থেকে, পড়াশোনা থেকে আলাদা। আদমজি ক্যান পাবলিকে পড়তো, 9-এ পড়ে। ওর বাবা মা দুজনই শিক্ষিত, মা মেডিকেলে চাকরি করেন, তারপর বাবা হলো তিনি ঠিকাদারি করেন, প্লাস হলো তিনি রাজনীতিও করেন। আল্লাহ কি হলো, সে কিছুই করে না, কিছু করে না। আমি বলছি তুমি বাংলাদেশ দলের অধিনায়কের নাম জানো? ক্লাস 9-এ পড়ে, এটা তো অবশ্যই জানা উচিত। বলছে যে না। ফুটবল দেখো না? তুমি কি সিনেমা দেখো, মুভি টুভি দেখো? কয়, না তাও দেখি না। গান শোনো, তোমার প্রিয় শিল্পীকে? সে কিছুই করে না, তাহলে এত সমস্যা। হ্যাঁ, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার তো কিছু কিছু অভ্যাস লাগবে, অথবা আপনি নাহলে সময় কাটে কিভাবে? তাহলে তো আপনি হিংস্র হয়ে যাবেন। আল্লাহ আপনাকে গানও শুনতে হবে, কিছু সিনেমাও দেখতে হবে, আপনাকে কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, মানে
কিছু বিষয় একটা মানুষের লাগবেই, একটু ন্যূনতম পলিটিক্যাল ধারণা। ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এরশাদের নাম শুনছো, বলছে ঠিক আছে। তো কিছু পলিটিক্যাল ধারণা, তারপর হলো কিছু আপনার খেলাধুলা, কিছু হলো আপনার সংস্কৃতি, বিশেষ করে হলো গান বাজনা, এটা। হ্যাঁ, তারপরে হলো আপনার এটা লাগবে, মানে যে ফুটবল খেলে সে অবশ্যই ক্রিকেটের খবর রাখে। মানে সাকিব আল হাসান যে ক্রিকেটার হয়েছে, তো ফুটবলার ছিল। আর মুক্তিযোদ্ধা হলো যারা নিয়মিত বাহিনীতে ছিল না, নিয়মিত বাহিনীতে ছিল না, মুক্তিযুদ্ধই মুক্তিযুদ্ধই তাদের প্রথম যুদ্ধ আর কি, বা প্রথম রণাঙ্গন। তার মধ্যে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে, প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ অংশ নেয়। ক্লিয়ার? মুক্তিযোদ্ধা মুক্তিবাহিনী কিন্তু আলাদা। আজকে ছাত্র শ্রমিক কৃষক জনতা যখন আসছে তখন এটা মুক্তিযোদ্ধা, যখন এখানে পুলিশ আর্মি নৌবাহিনী বিমান বাহিনী অংশ নেয় তখন সেটা মুক্তিবাহিনী। তো এই দুটার মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার? এই মুক্তি বাহিনী, এদেরকে বলা হতো নিয়মিত বাহিনী। এই নিয়মিত বাহিনী এবার দুই প্রকার, একটা হলো সেক্টর ট্রুপস, আর একটা হলো ব্রিগেড ফোর্স। একটা সেক্টর ট্রুপস আর একটা হলো ব্রিগেড ফোর্স। সেক্টর ট্রুপস কারা? যারা সেক্টর 11 আর হলো উপসেক্টর 64, উপসেক্টর 64, এই এই এটা হলো সেক্টর ট্রুপসের অন্তর্ভুক্ত। ব্রিগেড ফোর্স কারা? যেমন জেড ফোর্স, জেড ফোর্স জিয়াউর রহমানের অধীনে, কে ফোর্স খালেদ মোশাররফের অধীনে, এস ফোর্স শফিউল্লাহর অধীনে। শফিউল্লাহ, এই তিনজন যুদ্ধের সময় তিনজনই বাংলাদেশের মেজর ছিল। যুদ্ধের সময় তিনজনই মেজর ছিল, এবং এই তিনজনের মধ্যে জিয়া আবার একটু সিনিয়র ছিল। জিয়া সিনিয়র ছিল। তো বঙ্গবন্ধু কি করছেন, জিয়াকে বাদ দিয়ে শফিউল্লাহকে সেনাপ্রধান বানাইছেন। শফিউল্লাহকে সেনাপ্রধান বানাইছেন 1975 সালে। আল্লাহ রে, নিচে দেখা যায় না মনে হয়। ও দেখা যাচ্ছে। তাহলে এই এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স আর মানে এস ফোর্স, এই তিনজন ছিলেন, তবে তিনজন ছিলেন মানে বেঙ্গল ট্রুপসদের নিয়ে, বিভিন্ন বেঙ্গল ব্যাটালিয়ন। অর্থাৎ এটা গঠিত ছিল বেঙ্গল ব্যাটালিয়নদের নিয়ে। যেমন জেড ফোর্স, এটা ছিল প্রথম, দ্বিতীয় এবং অষ্টম, এই তিনটা বেঙ্গল ব্যাটালিয়নদের নিয়ে। অর্থাৎ বিভিন্ন বেঙ্গল ব্যাটালিয়নদের নিয়ে হয়েছিল ফোর্স। তাই এখানে জেড ফোর্সে জিয়াউর রহমান আসছে এবং তিনি হলেন অক্টোবর মাসে এটা দায়িত্ব নিচ্ছে, সরি জুলাই মাসের দায়িত্ব নেন। আর এই দুইটা ছিল অক্টোবর মাসে, এই দুইটা ছিল অক্টোবর মাসে। তো জেড ফোর্সে জিয়া, কে ফোর্সে খালেদ মোশাররফ, আর এস ফোর্সে শফিউল্লাহ। শফিউল্লাহকে সেনাপ্রধান হিসেবে নিয়োজিত করা হয় 1975 সালে। এবং 75 সালে যখন এই জিয়াউর রহমান ছিল সিনিয়র,
আর উনি ছিল মেজর, আর উনি ছিল আর কি পরেরটা। তো পরে পর্যায়ক্রমে তিনজনই সেনাবাহিনীর সেনাপ্রধান হয়। শফিউল্লাহ তিনি গত 3-4 বছর আগে 15ই আগস্টের আলোচনায় তিনি বলছিল যে বঙ্গবন্ধুর একটা ভুল ছিল যে জিয়াউর রহমানকে বাদ দিয়ে আমাকে সেনাপ্রধান করা। তখন একটা অংশ, অর্থাৎ জিয়াউর রহমান যুদ্ধ পরিচালনা করছেন, একটা অংশ তার পক্ষ ছিল। এবং জিয়াউর রহমান ছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা ছিল। এবং জিয়াউর পন্থী যারা ছিল তারা ভারতকে একটু কম সহ্য করতে পারতো ওই সময়, বিভিন্ন বিভিন্ন লেখায় যেটা আসে। আর এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু 65 সালের যুদ্ধের সময় কিন্তু তিনি যুদ্ধ করলো ভারতের বিরুদ্ধে, তিনি কিন্তু 71 সালে বাংলাদেশে ছিলেন না। হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু 71 সালে পাকিস্তানে ছিলেন। তিনি 71 সালে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আসেন। বঙ্গবন্ধুর যে সিমলা চুক্তি শর্ত, যে 3.5 লাখ বাঙালিকে পাকিস্তানের মুক্তি দিতে হবে, সেই মুক্তির প্রেক্ষাপটে তারা আসে। তো এই হলো নিয়মিত বাহিনী, একটা হলো সেক্টর ট্রুপস, একটা হলো ব্রিগেড ফোর্স। আর এই সেক্টর 11, উপসেক্টর 64, এটা 11 জুলাই বিভক্ত করা হয়। নিয়মিত বাহিনীর মধ্যে 11 জুলাই হলো সেক্টর ট্রুপস, আর জুলাই থেকে ওই যে 7 জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে তিনটা ফোর্স হয়। পর্যায়ক্রমে তিনটা ফোর্স হয়। তিনজন মেজর ছিলেন মুক্তিযুদ্ধের সময়, তারা এই তিনজন। আর ওসমানী ছিলেন একটু সিনিয়র, তিনি ছিলেন কর্নেল ওসমানী এবং আব্দুর রউফ। ওনাদের ছাড়া মেজর ছিল মাত্র তিনজন যুদ্ধের সময়। এবং যুদ্ধ পরবর্তী সময় তারা সেনাপ্রধান হবে, তখন শফিউল্লাহকে 75 সালে সেনাপ্রধান করা হয়। যে কারণে হয়তো বা সেনাবাহিনীর একটা গোষ্ঠী বঙ্গবন্ধুর প্রতি ক্ষুব্ধ ছিল। এখন বঙ্গবন্ধু কেন জিয়াকে বাড়ান না, এটা একমাত্র বঙ্গবন্ধু বলতে পারবেন যে জিয়াকে কেন বাড়ান নাই। হয়তোবা তিনি মনে করছেন যে চেইন অফ কমান্ড তিনি মানবেন না, হয়তো মনে করছেন যে তিনি একটু উগ্র হতে পারেন, অথবা ভারতেরও কোনো রিকমেন্ডেশন থাকতে পারে। কারণ মুক্তিযুদ্ধ তো আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব হয় নাই। ভারত না আসলে তো আসলে আমাদের পারা সম্ভব হতো না, কারণ পাকিস্তান তখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি ছিল। যদিও যুদ্ধে আমরা জয়লাভ করতাম যদি আমরা দৃঢ় থাকতাম। দৃঢ়তা কতক্ষণ থাকবে সেটা হলো বিষয়। দৃঢ় থাকলে আমরা জয়লাভ করতাম। ইউক্রেন এখন দৃঢ়, তারা কিন্তু আহ না, তাদের কোনো সেক্টর ছিল না। একজন প্রশ্ন করছেন জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, তারা এস ফোর্স, এটা আহ জেড ফোর্স কত নাম্বার সেক্টরে ছিলেন, তাদের সেক্টর ছিল না, তারা বিভিন্ন বেঙ্গল ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ছিল, বেঙ্গল ব্যাটালিয়নদের অন্তর্ভুক্ত ছিল। এখন অনিয়মিত বাহিনী যেটা, সেটাই কিন্তু মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাকে পাশে লেখে অনিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী। আমি তো মুছে ফেললাম, মুক্তিযুদ্ধের নিচে লেখেন মুক্তিযোদ্ধা, তারা হলো অনিয়মিত বাহিনী, এবং তাদেরকে বলা হতো ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার। তাহলে মুক্তিযোদ্ধা বললে আর মুক্তি বাহিনী বললে দুইটা কিন্তু ভিন্ন জিনিস, খেয়াল রাখবেন। এগুলো ভাই ভাই জিজ্ঞেস করে সাধারণত। আর ছিল মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী ছিল ছাত্রদের ছাত্রদের বাহিনী। এই মুজিব বাহিনী গঠিত হয়েছিল শেষের দিকে, অর্থাৎ অক্টোবরের দিকে। অক্টোবর, মুজিব বাহিনী আছে একটা। আর একটা ছিল মুজিব ব্যাটারি। মুজিব ব্যাটারি, এদেরকে ব্যাটারি বলে ডাকতো। এরা ছিল 80 জনের মতো, পাকিস্তান আর্মি থেকে পাকিস্তান আর্মি থেকে পালিয়ে আসা পালিয়ে আসা গোলন্দাজ ইউনিট।
গোলন্দাজ ইউনিট, এবং এরা খুব প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, প্রশিক্ষণ প্রাপ্ত গেরিলা ছিল। সেনাবাহিনীর মধ্যে একটা থাকে গেরিলা, এই গেরিলা অংশের মধ্যে ছিল তারা, তাদের সংখ্যা ছিল 80 জন। এদেরকে বলা তো মুজিব ব্যাটারি। এই 80 জন তারা প্রশিক্ষণ দিত। এই প্রশিক্ষণ দিয়ে যাদেরকে পাঠাতো তাদেরকে বলা হতো মুজিব ব্যাটারি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে ব্যাটারি বলতে ব্যাটারি না, বেসিক্যালি যোদ্ধা। আহ, ব্যাটারি বেসিক্যালি যোদ্ধা। এরা পাকিস্তান আর্মি থেকে এখানে এসে যুদ্ধ করতো, এবং মানে পাকিস্তান মধ্যে পালাই আসতো, এবং এখানে প্রশিক্ষণ দিয়ে একটা অংশকে তারা তৈরি করতো, তাদেরকে বলা হতো মুজিব ব্যাটারি। এদেরকে বলা হতো মুজিব ব্যাটারি। তো মুজিব ব্যাটারি বেসিক্যালি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করতো। আর আমাদের এখানে ছিল আর একটা ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন ছিল 2 নম্বর সেক্টরে। এটা ছিল খালেদ মোশাররফের প্রশিক্ষণ প্রাপ্ত। খালেদ মোশাররফ ও এটিএম হায়দার, এই দুজন কি খুন করা হয়েছিল? 7 নভেম্বর খুন হন 1975। অর্থাৎ 3 নভেম্বর খালেদ মোশাররফ 3 নভেম্বর সেনাপ্রধান হন। 3 নভেম্বর সেনাপ্রধান। জেল হত্যা দিবস, অর্থাৎ জেলখানায় যখন হত্যাকাণ্ড ঘটে তখন জিয়াউর রহমান সেনাপ্রধান ছিল। যখন জেল হত্যা ঘটনা ঘটে তখন জিয়াউর রহমান সেনাপ্রধান ছিল। মানে তাজউদ্দিন আহমেদকে যখন হত্যা করা হয়, তাজউদ্দিন আহমেদকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জিয়াউর রহমান সেনাপ্রধান ছিল। একটা বইতে, তাজউদ্দিনের একটা বই জেলখানায় বসে লিখছিলেন, তখন একটা মানে ছিল যে যখন ওরা হত্যা করতে যায়, তখন হত্যা করতে যাওয়ার সময় তখন ওরা মানে সরি, এটা ছিল মানে জেলার ছিল কিন্তু কর্নেল তাহের তখন। জেলার ছিল কর্নেল তাহের তখন। ওদেরকে যখন হত্যা করতে যায় তখনই আম, ওই জেলার থেকে প্রশ্ন করা হয়েছিল যে কি, তখন তিনি বলছেন যে প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য যারা আসছিল, তখন প্রেসিডেন্টের সাথে কথা বলে তখন সে বলছে যে মানে কথাটা এরকম ছিল যে ওরা যা করতে চায় আসলে করতে দাও। মানে সেনাপ্রধান আসলে তার নির্দেশনা ছিল, এরকম একটা লেখা আছে। তো যাও, এগুলো পলিটিক্যাল ইস্যু, এগুলো বললে অনেকের আবার মাইন্ড করবেন, কারণ সত্য কেউ শুনতে চাই না আমরা। যারা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর দোষ শুনতেই চাই না, যারা বিএনপি করি তারা জিয়াউর রহমানকে পুত পবিত্র মনে করি। এটা একেবারে আমাদের মানে নোংরা পলিটিক্যাল কালচার আমাদের মধ্যে, এটা একেবারে ইনক্লুড হয়েছে আমাদের বাপ দাদার আমল থেকে, যে এগুলোকে বিশ্বাস করতে হবে, এগুলোকে অবিশ্বাস করতে হবে। যেটা সত্য করে না, জিয়াউর রহমান ছিল সেনাপ্রধান যখন হত্যাকাণ্ড ঘটে জেল হত্যা দিবসে, তখনই 3 নভেম্বর সেনাপ্রধান হয় খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ সেনাপ্রধান এবং জিয়াউর রহমান বন্দী হয়। জিয়াউর রহমান বন্দী হন। এই জিয়াউর রহমানকে আবার বন্দী করলে তার যে পন্থী ছিল, জুনিয়র অফিসাররা বা জুনিয়র সেনা সদস্যরা, তারা আবার জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য 7 নভেম্বর এই দুজনকে হত্যা করে। এই জনকে হত্যা করে জিয়াকে মুক্ত করা হয়। জিয়াকে মুক্ত করা হয়। এবং এই জন্য দেখবেন বিএনপির আমলে 7 নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস পালন করে। বিপ্লব ও সংহতি দিবস, বিপ্লব ও সংহতি দিবস পালন করে বিএনপি। কারণ ওই দিনকে একে মুক্ত করা হয়, জিয়াউর রহমানকে মুক্ত করা হয় এবং এই দুজনকে হত্যা করা হয়। আর ওই দিন 3 জনকে হত্যা করা হয়, এটিএম হায়দার, খালেদ মোশাররফ, আর একজন হলেন
আপনার নাজবুল হুদা, তিনজনকে হত্যা করেছিল। এই তিনজনকে হত্যা করে তারপর জিয়াউর রহমানকে মুক্ত করা হয় 75-এর 7 নভেম্বর। এদেরকে একেবারে ভোরবেলা নাস্তা খায় এক জায়গায়, ওই নাস্তার টেবিলে হত্যা করা হয়েছিল। আর খালেদ মোশাররফ তিনি আবার তিনি খালেদ মোশাররফের মেয়ে কিন্তু এখন এমপি, এটিএম হায়দারের মেয়েও এমপি। খালেদ মোশাররফ কিন্তু বেসিক্যালি বঙ্গবন্ধু খুব কাছে ছিলেন। তিনি কিন্তু কাছে ছিলেন এবং তিনি অপেক্ষা করতেছিলেন, অপেক্ষা করতেছিলেন যে কোনো সময় তিনি সেনাপ্রধান বা বড় অফিসার হবেন। তো এই হলো বিষয়। তারপরে জিয়াউর রহমানকে 7 নভেম্বর মুক্ত করা হয়। মুক্ত করার নেতৃত্ব দিয়েছিল দুইটা, একটা দিয়েছিল হলো আপনার সেনা সদস্য যারা জিয়াপন্থী, জিয়াপন্থী সেনা সদস্যরা নেতৃত্ব দেয়, আর একটা হলো কর্নেল তাহের। কর্নেল তাহের, তাহেরের লেখা, আমি সরি, ওই ওই লেখাটা ছিল তাহেরের। তাহের, তাহের জেলার ছিল না, আমি সরি, জেলার তাহের ছিল লেখক। আর তাহেরের তো ফাঁসি হয় পরে। তখন সে ওই জেলখানা বসে প্রতিদান এই সংক্রান্ত একটা প্রবন্ধ লিখে যায়। এই প্রতিদানের মধ্যে লেখা যে ওখানে জেলারকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা হত্যা করতে আসে, জেলার বলছিল যে যা করতে চায় করতে দাও, অর্থাৎ জিয়ার ব্যাপারটা ফাঁস করে। কিন্তু কর্নেল তাহের তিনি বেসিক্যালি ছিলেন হলেন জাসদ নেতা। তখন তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যুদ্ধে পাহারায় ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। উনি ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদ, জাসদ এখানে আহ জিয়ার পক্ষে তারা মিছিল করেছিল, মানে মিছিল করে তাকে মুক্ত করেছিল। এবং এই মুক্তির পরে কর্নেল তাহেরকেই বন্দি করেছিল জিয়াউর রহমান, তাকেই বন্দি করেছে এবং তাকে ফাঁসি দিয়েছিল। এই কর্নেল তাহেরের ফাঁসি হয় এবং এই তাহেরের আহ ফাঁসি হয় এবং কর্নেল তাহেরের পরিবার এখন আওয়ামী লীগ করে, যদিও তারা, কর্নেল তাহের খুব জিয়ার খুব কাছের লোক ছিলেন। এবং জিয়াউর রহমান এই যে অভ্যুত্থান, 3 নভেম্বরের যে অভ্যুত্থান, সেনাপ্রধান অর্থাৎ সেনা অভ্যুত্থান হয় এবং জিয়াকে বন্দি করা হয়, এই অভ্যুত্থানের জন্য 512, একই হিসেবে 512 জন সেনা অফিসার ও সদস্যকে ফাঁসি দেওয়া হয়। এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। অর্থাৎ জিয়াউর রহমানের যখন সেনাপ্রধান হয় তখনই তিনি এই ফেরিদা সেনাপ্রধান, তারপরেই প্রেসিডেন্ট হয়। এবং এই খালেদ মোশাররফদের সাথে যারা ছিল মোট 512 জনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় 7 নভেম্বর থেকে। তো যাই হোক, আমরা যেটা ছিলাম ক্র্যাক প্লাটুনে ছিলাম, ছোট্ট একটা ইতিহাস বলে আসলাম। অর্থাৎ খালেদ মোশাররফ একসময় সেনাপ্রধান ছিল মাত্র 4 দিনের জন্য, 3 থেকে 7 নভেম্বর পর্যন্ত। এটিএম হায়দারের নেতৃত্বে নেতৃত্বে আহ, আহ, প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ গেরিলা, যারা তরুণ ছিল তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেরিলা তৈরি করছে এবং তাদেরকে বলা হতো ক্র্যাক প্লাটুন। এর মধ্যেই এই ক্র্যাক প্লাটুনের সদস্য এরাই ছিল কিন্তু আপনার শিল্পী আজম খান, এরাই ছিল সাদেক হোসেন খোকা, এদের মধ্যেই ছিল রুমি, ওই যে জাহানার ইমামের ছেলে রুমি, এদের মধ্যেই ছিল আপনার আহ এই যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এখন আওয়ামী লীগের নেতা। এদের মধ্যেই ছিল আপনার আহ এদের মধ্যে ছিল ওই যে আসাদ, অভিনয় করে যে আসাদ, এরকম কয়েকজনের নাম আমরা জানি। এই আসাদ, তারা এই মানে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ গেরিলা যাদের ছিল তাদেরকে বলা হতো ক্র্যাক প্লাটুন। এই হলো রণাঙ্গনের কাহিনী। বিপ্লব ও সংহতি দিবস পালন করে 7 নভেম্বর কি বিএনপির আমলে, দেখবেন বিএনপি ক্ষমতা আসলে দেখবেন এটা পালিত হয় খুব জাঁকজমক ভাবে। আর আওয়ামী লীগ এটাকে পালন করে কালা দিবস, কালো দিবস, কালো কালো দিবস হিসেবে আওয়ামী লীগ পালন করে। তো রণাঙ্গনটা আমরা শেষ করলাম, এবারে মিত্র বাহিনী। মিত্র বাহিনী, এই মিত্র বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971। এটা হলো বাংলাদেশ প্লাস ভারতের সেনাবাহিনীর দ্বারা গঠিত এবং এটা মানে যৌথ বাহিনী নামেও পরিচিত, যৌথ বাহিনী নামে পরিচিত।
এই মিত্রবাহিনীর প্রধান ছিল, মিত্রবাহিনীর প্রধান, মিত্রবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার। আর পূর্বাঞ্চলের চিফ অফ স্টাফ, চিফ অফ স্টাফ তিনজন ছিলেন। প্রধান ছিল ভারতের সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধান জামশেদজি মোনাকশ, জেনারেল জামশেদ জি মানেক শাহ, মানেক শাহ বলে, মোনাকেশও বলে, এটা যে কি হবে, মানকেশ, মানকেশ। তারপরে হলো মানেক শাহ, হ্যাঁ মানকেশ। পূর্বাঞ্চলের কমান্ডার ছিল আপনার আহ যেটা হলো যে, আরে অরোরা, জগজিৎ সিং অরোরা, জগজিৎ সিং অরোরা। আর পূর্বাঞ্চলের চিফ অফ স্টাফ তিনি ছিলেন হলো জেনারেল জ্যাকব, ফার্জ রাফায়েল জ্যাকব, জেনারেল ফার্জ রাফায়েল জ্যাকব, ফার্জ রাফায়েল জ্যাকব। ইনি ছিলেন হলেন চিফ অফ স্টাফ পূর্বাঞ্চলে মিত্রবাহিনীর। এভাবে তার স্ট্রাকচার ছিল। যদি বলা হয় যে মিত্রবাহিনী যুদ্ধে অংশ নেয়, যুদ্ধে অংশ শুরু করছে 6 থেকে 16 ডিসেম্বর, 6 থেকে 16 ডিসেম্বর। এবং সবাই বুঝতে পারছিল যে এখানে একটা যৌথভাবে যুদ্ধ হবে, কারণ যুদ্ধের শেষ মুহূর্ত এটা বোঝা গেছিল। কারণ আহ সপ্তম নৌবহর তারাও কিন্তু বলছিল যে বাংলাদেশ অভিমুখে আসবে, মানে হুমকি ধামকি অনেক ছিল। আর একটা বিষয় ছিল যে আহ, ভারত প্লাস রাশিয়া, ভারত প্লাস রাশিয়া তারা আহ, মিত্র অর্থাৎ মৈত্রী চুক্তি করে। মৈত্রী চুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এটা করেছিল 9 আগস্ট 1971। ভারত প্লাস রাশিয়া মৈত্রী চুক্তি করে, বা সোভিয়েত ইউনিয়ন, তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, মৈত্রী চুক্তি করে 9 আগস্ট 1971। এই চুক্তি করার পরে ভারত এবং রাশিয়ার মধ্যে একটা নেগোসিয়েশন হয় যে ও যখন সাহায্য চাইবে রাশিয়া সাহায্য করবে, যার জন্য যুদ্ধটার একটা পরিসমাপ্তি মানে দ্রুত ঘটে। তবে বর্তমান বিশ্বে যদি এই যুদ্ধ হইতো তাহলে স্বাধীন হতে পারতো না। কারণ বর্তমান বিশ্বের যে আইনগুলো, এই মানবাধিকার ল হাবিজাবি এত আইন হয়েছে, যে কারণে একটা দেশ আর একটা দেশকে সরাসরি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারতো না। যেমন ইউক্রেনকে মেরে তক্তা বানাই দিলেও ইউক্রেনের পক্ষে কেউ কথা বলে না। এখন হলে এইটা মানে সম্ভব হতো না। আরেকটা বিষয় হলো যে আহ আমাদের আসলে মুক্তিযুদ্ধের জয়লাভের পিছনে বেশ কয়েকটা কারণ ছিল। একটা কারণ ছিল যে পাকিস্তান খুব ইলিগাল প্রসেসে যুদ্ধ করেছিল। সে যদি আমাদেরকে বন্দি করতো, বা আপনার ধরেন সে যদি আহ, এখানে কোনো অত্যাচারও চালাইতো, সেটা ঠিক ছিল। কিন্তু সে যেটা করছে যে অত্যাচারের মধ্যে সে ধর্ষণ করেছে, শিশুদেরকে হত্যা করেছে, মানে ধর্মান্তরিত করার প্রেসার করেছে, হিন্দু না মুসলমান সেটা প্রুভ করতে গেছে। এইসব বিষয়ের কারণে পাকিস্তান হেরে গেছে। না তো পাকিস্তান কিন্তু অনেক শক্তিশালী ছিল, এবং ওই সময় বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ ছিল পাকিস্তান। দ্বিতীয় শক্তিশালী ছিল পাকিস্তান। সেখানে পাকিস্তান কিন্তু পরাজিত হয়েছে। তার পক্ষে কিন্তু যুক্তরাষ্ট্র ছিল, চায়না ছিল। কিন্তু ইলিগাল কিছু কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু আসলে এই যুদ্ধে মানে তারা ভালো অবস্থানে যেতে পারে নাই। এরপর হলো আহ ভূমিকা, বিশ্বের ভূমিকা। বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা বললে আমাদের 5টা ভূমিকা করতে হয়। 1 নম্বরে যদি বলেন, ইউএন। ইউএন মহাসচিব ছিল উথান্ট, মহাসচিব ছিল উথান্ট। এবং তারা যুদ্ধের পক্ষে ছিল না, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না।
অর্থাৎ ওখানে যত আলোচনা হতো সবকিছু হতো ইউএসএ এবং চায়না কেন্দ্রিক। সেখানে আমাদের পক্ষে বেসিক্যালি তারা ছিল না। ওআইসি যুদ্ধের বিপক্ষে ছিল, পক্ষে ছিল না। ভারত ভারত যুদ্ধে আমাদের ভূমিকা রেখেছে। 1 কোটি শরণার্থী আশ্রয় দেয়, 1 কোটি শরণার্থীর আশ্রয়। 1661 জন শহীদ হয়, যুদ্ধের সময় মারা যায় 1661 জন। 1661 জন সেনা, মানে ভারতীয় মিত্র বাহিনীর সদস্য, তারা খুন হয়। তারপরে হলো সংবাদ পরিক্রমা। এটা এই নামে নামে আকাশবাণী কলকাতা যুদ্ধের তথ্য প্রচার করে এবং ভারতের উপর পাকিস্তান 1971 সালের 3 ডিসেম্বর অপারেশন চেঙ্গিস খান চালায়। অপারেশন চেঙ্গিস খান চালায়। এটাই পাকিস্তানের একটা ভুল সিদ্ধান্ত ছিল। তারপরে ভারত এবং বাংলাদেশ উভয় মিলে 6 ডিসেম্বর থেকে যুদ্ধ করে। ভারতের উপর পাকিস্তান 1971 সালে 3 ডিসেম্বর অপারেশন চেঙ্গিস খান চালায় এবং তার জবাব দিতে গিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। ওই যেটা ছিল আপনার ইন্দোনেশিয়ার মালয়েশিয়া যুদ্ধ করছে 65 সালে। মাঝখান থেকে সিঙ্গাপুর স্বাধীন হয়ে গেছে মালয়েশিয়া থেকে, আর সিঙ্গাপুর স্বাধীন হয়ে গেছে। ভারত পাকিস্তান যুদ্ধ করছে, মাঝখান থেকে আমরা স্বাধীন হয়ে গেছি। আমাদের অনেক সাহসী যোদ্ধা ছিল। মানে আবেগ থেকে আমাদের মানে আবেগ থেকে আমাদের জয়টা আসছে। আর একটা বিষয় এটা আমি বলি, যে একটু আগে আমি বললাম যে এখন বর্তমান হলে এই যুদ্ধে সফল হওয়াটা পসিবল ছিল না, একটু টাফ হইতো। কিন্তু বাঙালি হলো প্রচুর ঘাউরা, বাঙালি এই যে ইউক্রেনের মতো না। মানে বাঙালি হলো প্রচুর ঘাউরা। এরা যা হবে হবে, ফাটালাবো, মানে এই যে একটা মানসিকতা, যার কারণে বাংলাদেশ আরো আগে গেছে, মনোবলের কারণে, দৃঢ় মনোবলের কারণে। একবার জেনারেল জ্যাকব, তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। জেনারেল জ্যাকব তার ওই যে বার্থ অফ এ নেশন, মানে সারেন্ডার এট ঢাকা, বার্থ অফ এ নেশন, এই বইটা হলো জ্যাকবের। সারেন্ডার, এটা পরীক্ষা আসছিল খুব সুন্দর, 38তম বা 40তম মধ্যে। সারেন্ডার এট ঢাকা কোলন বার্থ অফ এ নেশন, বার্থ অফ এ নেশন। এই বইতে তিনি লিখছেন, সেটা হলো যে উনি ব্রাহ্মণবাড়িয়া প্রশিক্ষণ দিচ্ছেন। তখন 70 জন যোদ্ধা ছিল। বলছিল যে তোমরা কে আসো যে গ্রেনেডটা ওটা ফুটাবে, ওই ব্রিজটা উড়ে দিতে হলে একটা শক্তিশালী গ্রেনেড ফুটাতে হবে, এবং 4 সেকেন্ডের মধ্যে তোমাকে ওখান থেকে যতদূর আসতে পারো, এবং তোমার এখানে মারা যাওয়ার চান্স সবচেয়ে বেশি, মারা যাওয়ার চান্স বেশি থাকবে। কে আসো তোমাদের 70 জনের মধ্যে? এবং তার লেখাটা ছিল এরকমের যে ওখানে 70 জন ছিল, বসে যে যাবে সে ডান পা দাও, এবং 70 জনই তাদের ডান পা বাড়াই দিছে। মানে 70 জন লাইনে ছিলেন, 70 জনই তাদের লাইন মানে ডান পা বাড়াইতেছে যে আমি যাব। তখনই আমি বুঝতে পারছি যে এই দেশ স্বাধীন হবে, যে আসলেই স্বাধীন হবে, কারণ তারা দৃঢ় মনোবলের অধিকারী, এবং তারা মৃত্যুকে সামনে রেখে তারা 70 জনই ডান পা বাড়িয়ে দিছে। তাহলে এরা অবশ্যই জয়লাভ করবেন। ইয়া ডক্টর আকবর আলী খান, তার ব্যাপারে তো জানেন মনে হয়, অনেকদিন শুনছেন ও দেখছেন না। আকবর আলী খান মুক্তিযোদ্ধা ছিল। তো আমি ওনার একটা সেমিনার করছিলাম 2008-এ, 8 বা 9, সরি 9-এ, 9 হবে। তখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে, তিনি অ্যাডভাইজার থেকে পদত্যাগ করছিলেন। উনি 2009-এ আরসি মজুমদার অডিটোরিয়ামে তিনি একটা লিখছিলেন, প্রবন্ধ লিখছেন, তার উপরে সেমিনার। উনি পুরো 2 ঘন্টা তিনি আলোচনা করছেন, এবং 2 ঘন্টা তিনি অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন। তখন আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি আর কি, মাঝখানে একটু গ্যাপ ছিল আমাদের ওই যে 7-8 সালে।
একটু শিশুজন ছিল। আহ, সে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আর কি, থার্ড ইয়ার উঠবো উঠবো বা সেকেন্ড ইয়ার এরকম। তখন আসলে অত গুরুত্ব দিই না যে ডক্টর আকবর আলী খানের মতো লোক তিনি আমাদেরকে সেমিনার নিচ্ছেন, তিনি বক্তব্য দিচ্ছেন, তাকে কোশ্চেন করলে উত্তর দিচ্ছে। জানতামই না, বিশ্বাস করেন, তখন বুঝতাম না যে আকবর আলী খান এমন কোনো জায়ান্ট পার্সন। তখন তিনি মুক্তিযুদ্ধের কথা বলছেন যে আমি এরকমের অফিসে ছিলাম, তখন এরকমের গেছি, তখন অতটুকু বিষয় মনে আছে যে উনি আসলে মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা ছিলেন এতটুকু বিষয় একটা, মানে এতটুকু বিষয় একটু মাথায় আসছিল যে মুক্তিযোদ্ধা ছিলেন, উনি এখানে গেছেন এটা। আর সত্যি কথা বলতে ভাই, আপনি দেখবেন এই, আপনিও ভিন্নভাবে নিতে পারেন। মুক্তিযুদ্ধ নিয়ে এমন এখন যেমন চলচ্চিত্র হয়, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়, টকশো হয় বা কিছু, আপনি এলিয়েন্স গভর্নমেন্ট যখন ক্ষমতা ছিল, মুক্তিযুদ্ধকে তারা মানে যতটা পারতো এড়িয়ে চলতো। মুক্তিযুদ্ধ শব্দটাকে তারা অন্যভাবে দেখতো, মানে এতভাবে প্রেজেন্ট করতো যে মুক্তিযুদ্ধ বিষয়টা একটা নেতিবাচক কিছু, ভালোভাবে পজিটিভলি তারা প্রচার করতো না। কারণ মুক্তিযুদ্ধ প্রচার করতে গেলে মুক্তিযুদ্ধের যারা বিরুদ্ধে ছিল তারাই ছিল জামাত ইসলামী, এবং তারাই ছিল তখন বিএনপির সাথে জোটে। তখন ওরা কিন্তু এই যে বিষয়গুলো একটু এড়াই থাকতো, এবং ক্যাম্পাসের পরিবেশটা ওই রকমের ছিল যে ছাত্রদল বা ছাত্র শিবির, তাদের অধীনে ক্যাম্পাস বেশি ছিল। তারা ওই কালচারটাকে, অর্থাৎ 7-8 সালে ওই কালচারটাকে তারা মানে মানে কালচারটা তৈরি করে ফেলছে। তো অত গুরুত্ব দেয় নাই। সেই ডক্টর আকবর আলী খান কিন্তু একজন সিএসপি কর্মকর্তা ছিল, এবং তিনি প্রথম হয়েছিলেন সিএসপি পরীক্ষায়, সিভিল সার্ভিস অফ পাকিস্তান পরীক্ষায়। এবং তিনি কিন্তু একটা খাদ্যের গোডাউন পুরোটা আগরতলায় পাঠাই দিয়েছেন। তিনি খাদ্যের গোডাউনের যত খাদ্য ছিল সবগুলো তিনি পাঠাই দিয়েছেন কোথায়? আগরতলায়। এবং তারপর তিনি পালিয়েছেন, পালিয়ে গিয়ে মুজিবনগর সরকারে তিনি উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই যে 80 জন, যে একটু আগে দেখলেন মুজিব ব্যাটারি, 80 জন কিন্তু পাকিস্তান থেকে পালাই আসছেন। তারা কিন্তু মানে পাকিস্তানের সর্বোচ্চ সুবিধা পাইতেন অনেক। এবং এমনকি এখন পার্লামেন্টে যিনি এমপি, এখন একজন এমপি আছেন, একজন এমপি আছেন 300 জনের মধ্যে, যিনি 1971 সালে তিনি 93,000 যে সেনা আত্মসমর্পণ করছে তার মধ্যে তিনি ছিলেন একজন বাংলাদেশি, যিনি 93,000 সৈন্যের মধ্যে আত্মসমর্পণকারী ছিলেন। কেউ নামটা বলতে পারবেন? দেখি, ট্রাই করেন তো। আমার প্রশ্নটা বুঝছেন? বর্তমান 300 জন এমপির মধ্যে একজন এমপি আছেন, যিনি 1971 সালে 93,000 সৈন্য যে আত্মসমর্পণ করছে তার মধ্যে ছিলেন, বাঙালিদের পক্ষে ছিলেন না, পাকিস্তানের পক্ষে। অনেক বাঙালি সেনাও ছিল কালপ্রিট, যারা পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিল। অনেক বাঙালি সেনা অফিসার ছিল, বললে তো আবার বলবেন যে এবারে আওয়ামী লীগ করে জন্য বলে। বাঙালি সেনা অফিসার ছিল যে 1971 সালের 6 ডিসেম্বর খুঁজে পাওয়া যায় নাই। 6 ডিসেম্বরের পর তারা করাচি চলে গেছেন চাকরি টিকানোর জন্য। অনেক বাঙালি অফিসার ছিলেন, ওই সময় পান নাই। না, তোফায়েল আহমেদ না। আর তোফায়েল আহমেদ কি সেনাবাহিনী ছিল নাকি? তোফায়েল আহমেদ তো ছাত্র নেতা ছিল। একজন এমপি আছেন, এবং তিনি, খুবই দুঃখের বিষয়, তিনি যাকে পরাজিত করছেন এইবার নির্বাচনে, তিনি কিন্তু নৌকা প্রতীকে নির্বাচন করছেন। কতটা লজ্জার, চিন্তা করেন না? আর যখন তারা মুক্তিযুদ্ধের গল্প বলে, খুব খারাপ লাগে না বলেন? তিনি কিন্তু নৌকা প্রতীকে নির্বাচন করছেন, যদিও তিনি আওয়ামী লীগের না, অন্য দলের, মানে জোট ছিল মহাজোটের, এই জন্য তারা নৌকা প্রতীকে নির্বাচন করছে। এবং তার বিপক্ষে যিনি হাঁটছেন, তিনি হলেন ওই সময় মুক্তিযোদ্ধা ছিলেন, যার হাতে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছে, আসাম আব্দুর রব। এই আসাম আব্দুর রব হাঁটছেন একজন 71 সালে 93,000 সৈন্যদের মধ্যে যিনি আত্মসমর্পণকারী, তার সাথে হাঁটছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন বলেন ভাই, তিনি হইলো কেমনে? হয়তো বা সিল পিটাই হয়েছে। তাহলে আপনি বলেন মতিউর রহমান নিজামী, তারপরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা এমপি হলো কেমনে? তারাও তো মতিউর রহমান নিজামী তো আল শামসের প্রধান ছিল। 71 সালে আল শামসের প্রধান ছিল কে? 71 সালে আল শামসের প্রধান ছিলেন হলেন মতিউর রহমান নিজামী। আল বদর বাহিনীর প্রধান ছিলেন হলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারাও তো এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, দুজন মন্ত্রীও হয়েছে এই বাংলাদেশে। অর্থাৎ তারা কিন্তু 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীন যাতে না হয় সেজন্য তারা কত স্টেপ নিয়েছে, কতজনকে হত্যা করেছে, কত পরিকল্পনা করেছে, কত নৃশংসতা করেছে। তারা কিন্তু মন্ত্রী হয়েছে, আপনি তাও এটাও ঠিক মনে নিয়েছেন। তিনি বলেন কে জানেন? মেজর মান্নান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা মুক্তিযুদ্ধের গল্প শুনতেই চান না। এই হলো বিষয়, যে মুক্তিযুদ্ধ এটা কি, শুনে আমার কি হবে, এই একটা বিষয় আমাদের মধ্যে, একটা একটা কাজ আছে। আর যারা শিবির মেন্টালিটি, তারা তো মুক্তিযুদ্ধকে মনে করে জাস্ট একটা মানে রাবিশ, একটা মানে বর্জ্য একটা টপিক, একটা বর্জ্য টপিক মনে করে যারা শিবির মেন্টালিটি। তারা তো এটাকে মানে পজিটিভলি নেয়ই না, যে এটাকে আলোচনা করা যায়, এটা নিয়ে টকশো হয়, এটা নিয়ে কথা বলা উচিত, এটা আবেগের বিষয়, এটা স্পিড বাড়ায়, এটা জাতীয়তাবোধ তৈরি করে, একেবারে ধারে কাছে নেই তাদের মধ্যে, এটা নাই।
আলোচনা ধারে ভালো থাকে না। এটা হলো মেজর আব্দুল মান্নান। অথচ আপনি দেখেন এতজন ক্লাস করতেছেন, 38 জন, আপনারা গ্রাজুয়েট, আপনারা একজনও কমেন্ট করতে পারেন না, যে তার নামটা বলতে পারেন নাই। মেজর আব্দুল মান্নান লক্ষ্মীপুর 2/1 আসনে, লক্ষ্মীপুর থেকে তিনি এমপি হয়েছেন বিকল্প ধারা। উনি বিকল্প ধারা না, উনি হচ্ছেন আহ বিকল্প ধারা, ওই যে ইয়া ইয়ার নাম ওই যে আহ মাহিবি চৌধুরী, যেটা মাহিবি চৌধুরীর দল, ওদের বিকল্প ধারাই তো মনে হয়। আর এলডিপি হলো কর্নেল অলি, হ্যাঁ ঠিক আছে। কর্নেল অলি প্রথমে, কর্নেল অলি আর মাহিবি চৌধুরীর বাবা, এই যে ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, দুজন মিলে বিকল্প ধারা তৈরি করছিলেন। তারপরে কর্নেল অলি আহমেদ চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এতটা লজ্জার বিষয়। আপনারা তো বলবেন যে অনেক অফিসার তারা পাকিস্তানে ছিল, যুদ্ধ করে না, আপনি বলবেন হ্যাঁ আপনাকে কইছে, কারণ আপনি আসলে পড়াশোনা করেন নাই। আমি এখানে জানি যারা ক্লাস করতেছেন একজনও 71-এর পত্রিকা দেখেনি নাই, 71-এর পত্রিকা খোঁজও করেন নাই। আপনি ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট করে আসছেন। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে 71-এর পত্রিকা আছে, পাবলিক লাইব্রেরিতে 71-এর পত্রিকা আছে, জাতীয় আর্কাইভস 71-এর পত্রিকা আছে। আপনি জানেন না যে কোন জায়গায় আছে, কারণ আপনি এটা জানার ট্রাই করেন নাই। এটা আসলে পড়তে হয়, কারণ 71 সালে আমাদের ফার্স্ট মিডিয়া ছিল পত্রিকা। এছাড়া আমাদের কিন্তু মিডিয়া ছিল না, আমাদের বেতারও ছিল না, আমাদের অত টেলিভিশনও ছিল না। ক্লিয়ার? সো এখানে অবশ্যই সে অবশ্যই এটা জানা উচিত যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আমাদের সেনাবাহিনীর অফিসাররা অনেকেই চাকরি টিকাতে পাকিস্তান চলে গেছিলেন। নভেম্বর, ডিসেম্বর, 21 নভেম্বরের পরে অনেকে খুঁজেও পাওয়া যায় না। ঠিক আছে, আপনারা এটা পড়বেন, 71-এর পত্রিকা পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, ভারত গেল। আর একটু আগে যেটা বললাম যে ভারত আর সোভিয়েত ইউনিয়ন চুক্তি করেছিল, তাহলে এরপরে দেখি আমরা ইউএস এর ভূমিকা। ইউএসএ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, মানে সরকার মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। 9 ডিসেম্বর 1971 সালে, 9 ডিসেম্বর 1971 সালে আহ, ভিয়েতনাম যুদ্ধের সময়, ভিয়েতনাম যুদ্ধের সময়ে ভিয়েতনাম যুদ্ধের সময়ে দক্ষিণ চীন সাগর থেকে সপ্তম নৌবহর প্রেরণ করেছিল। এবং 14 ডিসেম্বর প্রশান্ত মহাসাগরে ফিরে যায়। ব্র্যাকেট লিখবেন ভারতের প্রতিরোধে। ভারতের নৌবহর আইএনএস হরিহন্তের প্রতিরোধে। ইউএস এর গভর্নমেন্ট আমাদের বিপক্ষে ছিল, গভর্নমেন্ট ছিল যুদ্ধের বিপক্ষে, কিন্তু জনগণ ছিল আমাদের পক্ষে। জনগণ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। গভর্নমেন্ট ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি 71 সালে শুধুমাত্র সেনাবাহিনীর ডিসেম্বরের দিকে অনেকে হাল ছেড়ে চলে যায় তা না, এমনও ছিল যে অনেক মুক্তিযোদ্ধা তারা কিন্তু মানে মুক্তিবাহিনীর সদস্য ছিল, তারা মুক্তিযুদ্ধ করে আবার ঠিক ওই সময় আপনার ইয়ার সাথে যোগ দিয়েছিল, এই আল বদরের সাথে যোগ দিয়ে তারা কিন্তু হত্যাকাণ্ড অংশ নিয়েছিল। এমনকি আপনার মৌলানা ভাসানী কিন্তু ডিসেম্বরে তার খুঁজেও পাওয়া যায় না তিনি কোথায় ছিলেন। ডিসেম্বরের তিনি কিন্তু হিরো হতে পারতেন, বঙ্গবন্ধু ছিলেন না, তিনি কিন্তু 71-এর 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানের থেকে তিনি কিন্তু হিরো হইতে পারতেন। কাদের সিদ্দিকী, তিনি তো কোনো সেনাবাহিনীর সদস্য ছিলেন না, তিনি তো পলিটিশিয়ান ছিলেন। তিনি আগে ছিলেন, সেখান থেকে বের হয়ে আসছেন, অবসরপ্রাপ্ত ছিলেন, সেখান থেকে এসে তিনি যুদ্ধ করেছেন, তিনি বাহিনী করছেন, কাদেরিয়া বাহিনী। তিনি যুদ্ধ করে তিনি কিন্তু 71-এর 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে কিন্তু নিয়াজির সাথে হাত মিলান নাই। নিয়াজি হাত বাড়াই দিয়েছেন, কাদের সিদ্দিকী হাত পিছনে নিয়ে গেছেন, বলছে আমি কোনো খুনির সাথে হাত মিলাই না।
তার সাথে কিন্তু 18,000 সেনা ছিল। 18,000 মানে সদস্য ছিল, সেনা বলতে মানে তার প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক ছিল 18,000। কাদরিয়া বাহিনী টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে তিনি যুদ্ধ করেছেন। তো সবাই কিন্তু পারে না, মনোবল একটা ভিন্ন জিনিস। আমাদের সবচেয়ে বড় পজিটিভ ছিল যে 71-এর 25শে মার্চ আর 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছেন। তিনি পলাতক হলে তিনি আর এই বাংলাদেশ আর কখনো স্বাধীন হতো না। তিনি পালিয়ে গেলে সেটা কখনোই বাংলাদেশের স্বাধীন হওয়ার কোনো ধারে কাছেও যেতে পারতো না। এই যুক্তরাষ্ট্রের এখানে একটা বিষয় আছে, কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ এখানে আপনি, আমি যা বলবো তা পড়বেন, যা বলবো তারপরে হলো আপনি বই পড়বেন, বেসিক ভিউ পড়েন বা যা করেন, আপনি গুগল করবেন, গুগল করে এটা সম্পর্কে পাই টু পাই পড়বেন। আমি আশা করবো যে পাই টু পাই আপনারা নোট করে গ্রুপে শেয়ার করবেন, পাই টু পাই নোট করবেন। কারণ এই জায়গা থেকে গতবারও পরীক্ষা আসছে, এই কনসার্ট ফর বাংলাদেশ থেকে, অর্থাৎ 44তমতে কিন্তু কনসার্ট ফর বাংলাদেশ থেকে প্রশ্ন আসছে। কনসার্ট ফর বাংলাদেশ এটা বেসিক্যালি মেডিসন স্কোয়ারে হয়েছে, মেডিসন স্কোয়ার, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে হয় এটা। মানে এটা হলো বাঙালিদের উদ্যোগে হয়েছিল, বাঙালিদের উদ্যোগে। তবে সেখানে নেতৃত্ব দিয়েছিল রবিশঙ্কর, ভারতের। উনি বাঙালি একজন শিল্পী ছিল, রবিশঙ্কর, উনি ভারত। রবিশঙ্করের আবার শ্বশুর ছিল হলো বাংলাদেশের আহ আলাউদ্দিন, আলাউদ্দিন খাঁ। ওই যে ওই যে তিন বাপ, মানে তিন বাপ দাদা আর কি, আয়াত আলী খাঁ, আহ আলাউদ্দিন খাঁ, আর একটা হলো আপনার আলাউদ্দিন খান, আয়াত আলী খান, আর একটা হচ্ছে কি যেন, আরে শিল্পী কি খান, বুঝে নাই, তিনজন খান ছিল, আয়াত আলী খাঁ, আতাউর রহমান খান আর আলাউদ্দিন খান। এই তিনজন, অর্থাৎ এই তিনজনের মধ্যে আয়াত আলী খানের ছেলে, তার ছিল আবার, মানে আয়াত আলী খানের ছিল জামাতা, আর ইয়ে ছিল বোনের জামাই। আলাউদ্দিন আলী খানের বোনের জামাই ছিল রবিশঙ্কর। উনি ভারতের, মানে উনি ওস্তাদ, ওনার ওস্তাদই ছিল হলো আয়াত আলী খান, ওস্তাদ। তো এই রবিশঙ্কর তার উদ্যোগী বেসিক্যালি এটা ওস্তাদ আলী আকবর খাঁ, সরি আলী আকবর খাঁ, হ্যাঁ, রবিশঙ্কর এবং আলী আকবর খাঁ, এই আলী আকবর খানের উদ্যোগে হয়েছিল, আলী আকবর খানের উদ্যোগে। এবং এখানে 6জন শিল্পী ছিল, 6জন শিল্পী। এই 6জন শিল্পীর মধ্যে ছিল, প্রধান ছিল যে তিনি হলেন জর্জ হ্যারিসন। এই জর্জ হ্যারিসন তিনি কিন্তু একজন ব্রিটিশ ছিল, কিন্তু ব্রিটেনের লন্ডনে জন্ম, লন্ডনে তার জন্ম ছিল, একজন ব্রিটিশ ছিল। তারপরে হলো লিওন রাসেল ছিল, লিওন রাসেল। তারপরে ছিল ওর নাম ছিল বিলি প্রিস্টন, বিলি প্রিস্টন, বিলি প্রিস্টন। এরকম মোট 6জন এবং অন্যান্য 6জন শিল্পী ছিল। আর জর্জ হ্যারিসন একটা গুরুত্বপূর্ণ গান গেয়েছিল, সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। এই গানটা রচয়িতাও তিনি ছিল, রচয়িতা। এই বাংলাদেশ বাংলাদেশ গানটা গেয়েছিল উনি। ও আরেকজন ছিল এখানে, বব ডিলান, বব ডিলান ছিল। জর্জ হ্যারিসন, লিওন রাসেল, তারপরে ছিল এরিক ক্লাপটন, বিলি প্রিস্টন, রিঙ্গো রকেস্টার, তারপরে বব ডিলানও ছিল। এই কনসার্ট হল বাংলাদেশের মোট 40,000 দর্শক ছিল। কনসার্ট হল বাংলাদেশ থেকে আয় হয়েছিল $2.5 লাখ, $2.5 লাখ। এবং এটা ব্যয় হয়েছিল শরণার্থীদের জন্য,
শরণার্থীদের জন্য কনসার্ট ফর বাংলাদেশ হয়। এই কনসার্ট ফর বাংলাদেশের মেডিসন স্কোয়ারে হয়। এটা রবিশঙ্কর ও আলী আকবর খানের উদ্যোগে হয়। 40,000 দর্শক ছিল। শরণার্থীদের জন্য $2.5 লাখ উঠানো হয় এবং এখানে বিখ্যাত যে গানটা বাংলাদেশ বাংলাদেশ, এই গানটা গাওয়া হয়েছিল। সো এখানে আমি কমন কিছু তথ্য দিলাম, কিন্তু আপনাদের এই টাকাটা কিন্তু শরণার্থীদের জন্য ইউনিসেফকে দেওয়া হয়েছিল, ইউএনএইচসিআর কে দেয়নি, ইউনিসেফকে দিয়েছিল, যে তারা শিশুদের জন্য হয়তো তারা ব্যয় করবে, এজন্য ইউনিসেফের কাছে তুলে দেয়, এই আর কি। আর আরো একটা কনসার্ট হয়েছিল ওই সময়, কনসার্ট ফর বাংলাদেশের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগেও আর একটা কনসার্ট হয়। সেটার নাম ছিল হলো আহ ওটাও নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। ওটা ছিল অক্টোবর মাসে, এটা ছিল আগস্ট মাসে, 1 আগস্ট। 1 আগস্ট। আর অক্টোবরে একটা হয়, অক্টোবরে হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওখানে আবার শিল্পী ছিল বায়াজ। জোয়ান বায়াজ উনি ছিলেন প্রধান শিল্পী। জোয়ান বায়াজ উনি ছিলেন প্রধান শিল্পী এবং তার গানের কথা ছিল যে হোয়েন দ্য সান সিংস ইন দ্য ওয়েস্ট। গানের কথা ছিল হোয়েন দ্য সান সিংস ইন দ্য ওয়েস্ট, হোয়েন দ্য সান সিংস ইন দ্য ওয়েস্ট, এটা ছিল গানের কথা। কনসার্ট ফর বাংলাদেশ এটা মেডিসন স্কোয়ারে হয়, এটা নিউ ইয়র্কে হয়। 1 আগস্ট 1971 হয়। $2.5 লাখ ইনকাম হয়। 40,000 শরণার্থীদের, 40,000 দর্শক ছিল। শরণার্থীদের জন্য ব্যয় হয়। 6 জন শিল্পী ছিল। আর অক্টোবরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে, তার নাম প্রধান শিল্পী ছিল জোয়ান বায়াস। জোয়ান বায়াস। এবারে ভেটোর কাহিনীটা দেখি আমরা। আচ্ছা, ভেটো পড়লে আমরা সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া সম্পর্কে জানতে পারবো, ওদের ভূমিকাটা কি। ভেটো মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ বিষয়ক ভেটো হয় 4 বার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক ভেটো হয় 4 বার। মুক্তিযুদ্ধ বিষয়ক ভেটো হয় 4 বার, মুক্তিযুদ্ধের পক্ষে 3 বার। 3 বার দেয় সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধের বিপক্ষে ভেটো 1 বার চীন। মুক্তিযুদ্ধের বিপক্ষে প্রস্তাব 3টি এবং 3টাতেই ভেটো দিয়েছিল হলো সোভিয়েত ইউনিয়ন। প্রস্তাব 3টি প্রস্তাবে ভেটো দেয়, 3টি প্রস্তাব ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। এখন ভেটো সম্পর্কে দেখি, আসলে এটা কমন ইনফরমেশন, মনে রাখবেন। ভেটো হয়েছে 4 বার, বিপক্ষে দিয়েছে চীন আর পক্ষে দিয়েছিল হলো ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন।
একটা হলো 4 ডিসেম্বর, একটা 5 ডিসেম্বর, একটা হলো 6 ডিসেম্বর। 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর 1971। এই দিন কি ঘটে? এদিন হলো ইউএস প্রতিনিধি তখন ছিল, যিনি পরবর্তী প্রেসিডেন্ট ছিল, প্রতিনিধি ছিল জর্জ বুশ, সিনিয়র বুশ আর কি। এই সিনিয়র বুশ তিনি কিন্তু এই প্রতিনিধি ছিল। তিনি প্রস্তাব দেন যে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হতে হবে, কারণ 3 ডিসেম্বর পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছিল এবং তারা ভারত পাকিস্তান বলছে, মুক্তিযুদ্ধের ব্যাপারে বলে নাই। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় রাশিয়া ও পোল্যান্ড। রাশিয়া ও পোল্যান্ড। আর নিরাপত্তা পরিষদে ভোটদানে বিরত ছিল, ভোটদানে বিরত ছিল ইংল্যান্ড ও ফ্রান্স। এটা আমাদের একটা পজিটিভ বিষয়। ভোটদানে বিরত থাকা মানে হলো মার্কিন প্রস্তাবের বিপক্ষে থাকা। ভোটদানে বিরত ছিল ইংল্যান্ড ও ফ্রান্স। 4 ডিসেম্বর ভেটোর কার্যক্রম চলে, আর একটা হলো 5 ডিসেম্বরে দুইটা ভেটো হয়। 5 ডিসেম্বর ভেটো হয় দুইটা। একটা হলো আমাদের পক্ষে, আর একটা হলো ওদের পক্ষে। একটা হলো ভেটো হয় আমাদের পক্ষে, একটা হলো পাকিস্তানের পক্ষে। এখানে কি করছে যে প্রথম যেটা হয়, 8টি দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এই প্রস্তাব বিপক্ষে ভেটো দেয়, ভেটো দেয় হলো বিপক্ষে ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। আর সোভিয়েত ইউনিয়ন আপনি ধামুরা যান নাই? আপনি ধামুরা যান নাই? আপনি বোকা নাকি? আমরা রাতে বললাম না আপনি? সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের শান্তির প্রস্তাব দেয়, অর্থাৎ যে পাকিস্তানের জন্য শান্তি বিরাজ করে। আর এর বিপক্ষে বেরো দেয় চীন। চীন ভেটো দেয়। তো 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর, আর হলো 13 ডিসেম্বর। এই দিনকা
নিরাপত্তা পরিষদ নিজে প্রস্তাব দেয়, নিরাপত্তা পরিষদ প্রস্তাব দেয় যুদ্ধবিরতির, মানে সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাব দেয়, এবং এখানে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ভেটো দেয়। আর এখানে 8টি দেশ দিয়েছে, এটা কিন্তু ইউএসএ ছিল না, বাট এখানে ইউএসএ ছিল, এখানে ইউএসএ ছিল। তার মানে যুদ্ধবিরতির প্রস্তাব ইউএসএ দেয় দুইবার, যুদ্ধবিরতির প্রস্তাব ইউএসএ দেয় দুইবার। এই যে যুদ্ধ বন্ধ হতে হবে, অর্থাৎ এটাই যুদ্ধবিরতি, এই প্রস্তাব দেয় দুইবার ইউএসএ। ইউএসএ প্রস্তাব দেয় দুইবার, এখন মোট প্রস্তাব হলো 3বার। অর্থাৎ যদি বলা হয় যে ভেটো হয়েছে কয়বার, 4বার। মুক্তিযুদ্ধের পক্ষে কয়বার, 3বার। মুক্তিযুদ্ধের বিপক্ষে কয়বার, 1বার। যদি বলা হয় যে এখানে আহ যুদ্ধবিরতি প্রস্তাব, যুদ্ধবিরতি প্রস্তাব ইউএসএ দিচ্ছে কয়বার, 2বার। 2বার ইউএসএ দিচ্ছে যুদ্ধবিরতি প্রস্তাব, এটা খেয়াল রাখবেন। তাহলে ভেটো গেল। এরপর হলো খেতাব। এই খেতাব দেওয়া হয়েছে 15 ডিসেম্বর 1973 সালে। খেতাব প্রদান করে বঙ্গবন্ধু। এখানে সেরে উ বিপ্র, মনে রাখবেন, শ্রেষ্ঠ 7 জন, উত্তম 68 জন, বিক্রম, বিক্রম হলো আপনার 175 জন, আর প্রতীক হলো 426 জন, মোট 676 জন। এটা প্রদান করা হয়েছে 73 সালের পর থেকে। এখানে একটা কথা আছে যে এখানে 2 জন মুক্তিযুদ্ধের জন্য খেতাব পাননি। 2 জন মুক্তিযুদ্ধের জন্য খেতাব পাননি। একজন হলো কর্নেল মুশফিক, মুশফিক ছিলেন একজন, ক্যাপ্টেন মুশফিক, ক্যাপ্টেন মুশফিক, তিনি আরাকান যুদ্ধে, আরাকান যুদ্ধের জন্য বীরুত্তম পান, 80-র দশকে বীরুত্তম পান। আরেকজন হলো ব্রিগেডিয়ার জামিল, বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী ছিল, মানে বঙ্গবন্ধুর সামরিক সামরিক সহকারী ছিল। ব্রিগেডিয়ার জামিল, তিনি 15 আগস্টে খুন হন, 1975-এ খুন হন, এবং তাকে নিয়ে কিন্তু এখানে 69 জন হওয়ার কথা, কিন্তু তারা মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 676 জন, কিন্তু এখানে এই যে ক্যাপ্টেন মুশফিক, একে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, কিন্তু আসলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। যদি বলা হয় যে খেতাব কতজন পেয়েছে, 676 জন। মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের মতোই তাকে, মানে দেশের স্বাধীনতা রক্ষা করছেন, স্বাধীনতা সংগ্রামের জন্য তাকেও বীরুত্তম দেওয়া হয়, কিন্তু তিনি 71-এর মুক্তিযুদ্ধের জন্য তিনি কিন্তু খেতাব পাননি। অর্থাৎ আপনি এইটা মনে রাখবেন, আর এই দুটো তথ্য আলাদা করে মনে রাখবেন। আর সেক্ষেত্রে মোট বীরুত্তম 69 জন, এনাকে সহ, আর তাকে যুদ্ধের সাথে যুক্ত করা হয়। ক্যাপ্টেন মুশফিক, ওদের বলে 71-এর জন্য কয়জন, 67 জন, 67 ফর 71, 67 জন হলো 71-এর জন্য, 71-এর জন্য 67 জন। আর ব্রিগেডিয়ার জামিল, তিনি 15 আগস্ট 75-এ খুন হন। আমি যদি বলি যে খেতাব বীরুত্তম খেতাব প্রাপ্ত কতজন, আপনি বলবেন 69 জন। যদি বলে 1971 সালের যদি বলে মুক্তিযোদ্ধা কয়জন, মুক্তিযোদ্ধা কতজন, তাহলে 68 জন। যদি বলা হয় যে মোট, যদি বলা হয় যে
1971 সালের জন্য কতজন পেয়েছেন? তাহলে 67 জন। এভাবে উত্তর করবেন। 71-এর জন্য 67 জন, মুক্তিযোদ্ধা 68 জন। ওকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হয়েছে কারণ সে দেশের স্বাধীনতা প্রাপ্ত স্বাধীনতা প্রাপ্তের জন্য তিনি এটা করছেন, মানে স্বাধীনতা রক্ষা করার জন্য। আর বীরুত্তম হলো 69 জন। 69 জন ধরা হয়েছে ব্রিগেডিয়ার জামিলকে ধরে। ব্রিগেডিয়ার জামিল কিন্তু মুক্তিযুদ্ধের জন্য সে কিন্তু বীরুত্তম পান নাই। তিনি বীরুত্তম পাইছেন 15 আগস্ট 1975-এর জন্য। এখন লিখতে পারেন বাতিল হয় 4 জন। বাতিল 4 জন, এই 4 জন হলেন বঙ্গবন্ধুর খুনের জন্য। বঙ্গবন্ধুকে খুনের জন্য 4 জনের খেতাব বাতিল হয়। তাহলে বাতিল হয় 4 জনের, তারা বঙ্গবন্ধুকে খুনের জন্য এই খেতাবটা বাতিল হয়েছে। এই খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ওয়ার্ডারল্যান্ড, ওয়াইল হোমার ওয়ার্ডারল্যান্ড, WH ওয়ার্ডারল্যান্ড। এই WH ওয়ার্ডারল্যান্ড হলো, WH মানে ওয়াইল হোমার, ওয়াইল হোমার ওয়ার্ডারল্যান্ড। ওয়াইল হোমার ওয়ার্ডারল্যান্ড একমাত্র বিদেশি, ওয়াইল হোমার ওয়ার্ডারল্যান্ড। তিনি বীর প্রতীক খেতাব পান। ইনি পেয়েছেন বীর প্রতীক। বাটা শু কোম্পানির হয়ে কাজ করতে আসছেন, অর্থাৎ বাটা শু কোম্পানির হয়ে কাজ করতে আসছেন, এবং কাজ করতে এসে তিনি এখানে যুদ্ধে জড়াই পড়েন। এই ওয়ার্ডারল্যান্ড তিনি কিন্তু বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছিলেন। সম্মানসূচক নাগরিকত্ব বেশ কয়েকজন পান, তার মধ্যে একজন ওয়ার্ডারল্যান্ড। এই খেতাবের মধ্যে আছে একমাত্র সাহিত্যিক আছেন আব্দুস সাত্তার। সবচেয়ে কম বয়সী হলো কম বয়সী মুক্তিযোদ্ধা বীর প্রতীক মারা গেছে 25 বছর বয়সে, মানে 12 বছর বয়সে তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। নামটা যেন কি, সবচেয়ে কম বয়সী বীর প্রতীক শহীদুল ইসলাম। কম বয়স হলো শহীদুল ইসলাম। আর সাহিত্যিক হলো আব্দুস সাত্তার। কম বয়সী শহীদুল ইসলাম, সাহিত্যিক আব্দুস সাত্তার। দুইজনই বীর প্রতীক। বিদেশিদের জন্য খেতাব, একটা বিষয় মনে রাখবে, সেটা হলো মানে জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বীরুত্তম। জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীরুত্তম। আর বীরশ্রেষ্ঠ যেটা, সেটা কিন্তু জীবিতদের জন্য ছিল না, বিদেশিদের জন্য 3টা ছিল। একটা ছিল বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, একটা ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা, আর একটা হলো বাংলাদেশের মৈত্রী সম্মাননা। অর্থাৎ 3টা ক্যাটাগরি, এটাই প্রথম। এবং এই স্বাধীনতা সম্মাননা পাইছে একজন, তিনি ইন্দিরা গান্ধী, এবং এটাই পাইছে 2009 সালে 25 জুলাই। আর এগুলো পাইছে অন্যান্যরা। এগুলো নিয়ে অত পরীক্ষা আসবে না, শুধু একটা মনে রাখবেন, এই বিদেশিদের সম্মাননা হলো 3টা: স্বাধীনতা সম্মাননা, মুক্তিযুদ্ধ সম্মাননা, বাংলাদেশ মৈত্রী সম্মাননা। এই 3টা জানলেই চলবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হলো 2001 সালে প্রতিষ্ঠা হয় 2001 সালে। এরা মুক্তিযোদ্ধাদের তালিকা করে থাকে, মুক্তিযোদ্ধাদের তালিকা করে। 2,34,000 মুক্তিযোদ্ধা বর্তমানে।
2,34,000 মুক্তিযোদ্ধা। আর এদের সম্মাননা 20,000 টাকা। আর এই সম্মাননা 20,000 টাকা, এটা সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত। এটা একটা নেগেটিভ বিষয় যে তাদেরকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা সেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত। আর এই মুক্তিযোদ্ধা ইংরেজি কিন্তু চেঞ্জ হয়েছে। মুক্তিযোদ্ধা ইংরেজি সেটা হলো হিরোইক ফ্রিডম ফাইটার। হিরোইক শব্দটা যুক্ত হবে, হিরোইক শব্দটা যুক্ত হবে। সম্মাননা 20,000 টাকা, 2,34,000 মুক্তিযোদ্ধা, 2001 সালে এটার প্রতিষ্ঠা। আর লাল পতাকা, অর্থাৎ না ওটা লাগবে না, দরকার নেই। এবারে যুদ্ধ অপরাধের বিচার। যুদ্ধ অপরাধের বিচার এই যুদ্ধ অপরাধের বিচার শুরু 25 মার্চ 2010 সালে। এদিনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হ্যালো, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক গঠিত হয়। এটা গঠিত হয় এর আগে 23 মার্চ 1971, 23 মার্চ 2010 তারিখে বিডি যুদ্ধাপরাধ বিষয়ক রোম স্ট্যাচুট 1998 স্বাক্ষর করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর সদস্য হয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হয়। রোম স্ট্যাচুট 1998 এই স্বাক্ষর করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হয়। তেইশ মার্চ 2010 তারিখে বাংলাদেশ যুদ্ধাপরাধ বিষয়ক রোম স্ট্যাচুট 1998 স্বাক্ষর করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হয়। যুদ্ধাপরাধের বিচার হলো এটা, মানে এটা হলো আদালত। তো বিষয় হলো যে উদ্যোগগুলো ধারাবাহিকভাবে যদি দেখেন, এর উদ্যোগ কিন্তু নিয়েছিল সেই বঙ্গবন্ধুর সময় উদ্যোগ নেওয়া হয়। এবং উদ্যোগের সবচেয়ে বড় যেটা সেটা হলো আপনার প্রথমে ছিল দালা লাইনটা গেল, দালা লাইন 1972, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, তারপরে হলো ঘাতক দালাল
নির্মূল কমিটি 1992, ঘাতক দালাল নির্মূল কমিটি 1992, গণজাগরণ মঞ্চ 2013, গণজাগরণ মঞ্চ 2013, গণজাগরণ মঞ্চ মানে দেখা যায় না, গণজাগরণ মঞ্চ 2013। তাহলে ঘাতক দালাল আইন, দালাল আইনটা হয় 1972 সালে, এই দুইটা বঙ্গবন্ধু করে গেছে, বঙ্গবন্ধু করছে প্রথম দুইটা। ঘাতক দালাল নির্মূল কমিটি করছে জাহানারা ইমাম, জাহানারা ইমাম জনতার আদালত করেছিল আর কি। এই ঘাতক নির্মূল কমিটি জাহানারা ইমাম ছিল এর উদ্যোক্তা, এবং ঘাতক নির্মূল কমিটিতে আহ, এটাকে আহ, মানে এটাকে বলে আপনার ফাঁসির মঞ্চ করেছিল, সেখানে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছিল। ঘাতক দালাল নির্মূল কমিটি 1992, এবং এটা জাহানারা ইমাম, তিনি রুমির মা, রুমির মা জাহানারা ইমামের উদ্যোগ এটা হয়েছিল। ওকে, যুদ্ধাপরাধী বিচার মোট এটা গেল। আপনারা বাকিটা জাস্ট রিডিং করে ফেলবেন, কোনো কনফিউশন হলে গ্রুপে পোস্ট করবেন অথবা আমাকে ইনবক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই।